হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ভিশন WBCS। তো যেমন তোমরা চেয়েছিলে যে কোভিড-19-এর পর ইন্ডিয়া অ্যান্ড সোসাইটি কেমন হবে, তো সেই উপরে একটা রিপোর্ট দিতে, তো সেইটা নিয়েই আজকে চলে এসেছি। তো রিপোর্টটা শুরু করার আগে একটা কথা বলে রাখি, দেখো এই যে কোভিড-19-এর পরে সোসাইটি কেমন হবে, এখনও কিন্তু কোভিড-19 শেষ হয়ে যায়নি, এখনও কোভিড-19 চলছে। তো এটা নিয়ে রিপোর্ট লিখতে গেলে প্রথমে যেটা চিন্তা করতে হবে যে এর পরে সোসাইটি কেমন হবে সেটা কিন্তু এখন থেকে বলাটা আসলে প্রেডিক্ট করা হবে। তো এই ধরনের কোনো প্রেডিকশান যদি আমরা করি এবং সেটা যদি কিছু ভুল প্রেডিকশান হয়, হয়তো আমরা যেটা বললাম যে এরকম এরকম সোসাইটি হবে, যদি সেটা না হয় তো এটা কিন্তু একটা পরীক্ষায় যদি এসে যায় এটা ভুলভাল লিখলে হবে না, ভুলভাল ইনফরমেশান দিলে কিন্তু হবে না। তো সেই জন্য আমি যেটা করেছি, এখন কোভিডের আনলকের প্রথমের দিকে কেমনভাবে চলছে, সোসাইটিতে কি দেখতে পাচ্ছি, সেটার উপরে দেখেই একটা রিয়ালিস্টিক রিপোর্ট লেখার চেষ্টা করেছি। তোমরাও এইভাবে করতে পারো। তো ওই জন্য এখানে সবটাই কিন্তু যে পাস্ট টেন্সে করছি সেরকম নয়, যেহেতু এটা চলছে, এখন বর্তমানে হচ্ছে বা দেখা গেছে অলরেডি সোসাইটির ওপরে, এই কারণে কিন্তু এটা পাস্ট টেন্সে লিখছি না। তো চলো দেখো, এখানে রিপোর্টটাতে লেখাই আছে যে, আর আলাদা করে বলছি না, কোভিড-19-এর পর ইন্ডিয়ার সোসাইটি কেমন হবে সেই বিষয়ে 200 ওয়ার্ডস একটা রিপোর্ট লেখা। চলো দেখে নিই। দেখো, কনটেক্সচার অফ সোসাইটি আফটার কোভিড-19। কোভিড-19-এর পরে সোসাইটির মানে সমাজের বুনন কেমন হবে। কনটেক্সচার মানে কি? বুনন, অর্থাৎ যেভাবে বোনা হয়, কোনো একটা কাপড় জামা যেভাবে বোনা হয়, তো সেইভাবে সোসাইটির বুননটা কেমন হবে এটা কোভিড-19-এর পরে, তো সেটা দেখে নেবো আমরা। এটা হচ্ছে টাইটেল আমাদের। দেখো টাইটেলটা কেমন করে দিয়েছি, টাইটেলটা থেকে কিন্তু এটা পরিষ্কার বোঝা যাচ্ছে সোসাইটির প্রত্যেকটা ম্যাটার নিয়ে আমরা এখানে আলোচনা করছি, ওই জন্য কনটেক্সচার, বুনন। বাই আওয়ার করেসপন্ডেন্ট, আমাদের সংবাদদাতার দ্বারা। তো দেখো এবার যেমন প্লেস অ্যান্ড ডেট দিতে হয় তেমন দিয়ে দিয়েছি, যেমন ফরম্যাটে তোমরা দেখেছিলে। এবার স্টার্ট করছি। দেখো, অ্যাজ এ রিফ্লেক্টরি রেমন্যান্ট অফ কোভিড-19। কোভিড-19-এর যে রিফ্লেকশানটা পাচ্ছি সেটার যে শেষটুকুনি, কেননা কি আমরা কোভিড-19-এর পরে কি হচ্ছে, শেষ হয়ে গেছে ধরে নিয়ে, বা পরে কি হচ্ছে সমাজ, এটা লিখতে চলেছি। তাহলে কি শেষ অংশটুকু, বাকি অংশটুকু, রেমন্যান্ট, রেমন্যান্ট মানে যেটা রিমেনিং পার্টটা, বাকি অংশটুকু, সেটাতে কোভিডের রিফ্লেকশান হচ্ছে, কোভিডের রিফ্লেকশান হচ্ছে, অর্থাৎ অ্যাজ এ রিফ্লেক্টরি রেমেন্যান্ট অফ কোভিড-19 মানে কোভিড-19-এর যে প্রতিচ্ছবি, বাকি প্রতিচ্ছবিটুকু হিসাবে কি হিউম্যান বিংস ক্যান নেভার আনকনস্ট্রেন দেমসেলভস। মানুষ কখনোই নিজেদেরকে মুক্ত করতে পারবে না, আনকনস্ট্রেন মানে মুক্ত করতে পারবে না নিজেদেরকে, ফ্রম দ্য এন্ট্যাঙ্গলমেন্ট, শিকল থেকে, শিকল থেকে মুক্ত করতে পারবে না, অফ দিস ক্যালামিটি, অফ দিস ক্যালামিটি, এই যে ক্যালামিটি অর্থাৎ যে বিপর্যয়টা হচ্ছে সেটার শিকল থেকে মানুষ নিজেদেরকে কখনোই মুক্ত করতে পারবে না। এন্ট্যাঙ্গলমেন্ট মানে শিকল থেকে হলো, ফ্রম মেনি ভিস্টাস, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে, ফ্রম মেনি ভিস্টাস বা বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে, হুইচ উইল অ্যাপিয়ার অ্যাজ বুন অর বেন, যেটা উদ্ভব হবে বুন রূপেও হতে পারে, অর্থাৎ আশীর্বাদ রূপেও হতে পারে, অথবা অভিশাপ রূপেও হতে পারে। তো কি দাঁড়ালো এটার মানেটা দেখো, যে মানুষ কখনোই নিজেদেরকে শৃঙ্খলমুক্ত করতে পারবে না। এই কোভিড-19-এর যে রিফ্লেক্টর আমরা দেখতে পাচ্ছি, রিফ্লেকশন দেখতে পাচ্ছি, সেই রিফ্লেকশন অংশটুকুর মধ্যে কখনোই এগুলো থেকে মুক্ত করতে পারবে না, যেটা কিনা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আমাদের আশীর্বাদই হতে পারে অথবা অভিশাপ হতে পারে, সেটা যাই হোক সেখান থেকে মানুষ ছাড়াতে পারবে না। তো নেক্সট সেন্টেন্সে দেখো, অ্যাজ দ্য মেজরিটি অফ ইন্ডিয়ান এমপ্লয়িজ, ভারতীয় কর্মচারীদের মেজরিটি, বেশিরভাগ অংশটাই, হেলস ফ্রম, আসে, আর আনঅর্গানাইজড সেক্টর, আনঅর্গানাইজড সেক্টর থেকেই ভারতের এমপ্লয়িরা বেশি
পাওয়া যায়। ইট ইজ ইনএভিটেবল দ্যাট, এটা অনিবার্য যে, যেহেতু ভারতের মেজরিটি এমপ্লয়িজ আনঅর্গানাইজড সেক্টর থেকে আসে, অ্যাজ দিয়ে দেখো স্টার্ট করেছি, আসে, কমা, ইট ইজ ইনএভিটেবল দ্যাট, এটা অনিবার্য যে, দে আর জবলেস, তারা এখন কর্মহীন, অ্যান্ড ভালনারেবল টু স্টারভেশন, এবং তারা মুক্ত হয়ে গেছে। মুক্ত মানে কি বলবো, ধরো এখানে ওপেন হয়ে গেছে, ওপেন হয়ে গেছে আক্রমণের জন্য। ভালনারেবল মানে কি, আক্রমণ করার জন্য তারা ওপেন হয়ে পড়ে আছে। কিসের দ্বারা আক্রমণ হবে? স্টারভেশনের দ্বারা, অর্থাৎ খাবার না পাওয়া, খাবার না পাওয়া, দুর্ভিক্ষ, এই ধরনের কিছুর জন্য তারা কিন্তু উন্মুক্ত হয়ে গেছে। এই ধরনের আক্রমণ কিছু তাদের উপরে খুব সহজেই হয়ে যেতে পারে। তারপরে দেখো, টু কিপ দ্য উলফ ফ্রম দ্য ডোর, এটা তোমরা জানো যে এটা একটা ইডিয়াম, যে এই যে ক্ষুধা, এটা নিবৃত্তি করার জন্য দে আর ইনভলভিং, তারা নিয়োজিত হচ্ছে, ইন ডিসগাইজ এমপ্লয়মেন্ট, তারা ডিসগাইজ এমপ্লয়মেন্টে নিয়োজিত হচ্ছে। ডিসগাইজ এমপ্লয়মেন্ট হলো যার যেটা এবিলিটি তার থেকে নিচু পোস্টে কাজ করা, কাজ করতে বাধ্য হওয়া, সেটা হচ্ছে ডিসগাইজ এমপ্লয়মেন্ট। এই বিষয়টা আরও পরে বলবো। তো তারপর দেখো, অ্যামিড দিস, এর মধ্যে, কিসের মধ্যে? অ্যামিড দিস টার্বুলেন্স, এই টালমাটালের মধ্যে ইন্ডাস্ট্রিয়ালিস্টস আর কম্পেলড, উদ্যোগপতিরা বাধ্য হচ্ছে, টু ফেন্স প্রোডাকশন, তারা উৎপন্নকে বাধা দিতে, টু ফেন্স মানে উৎপন্ন করাটাকে বাধা দিতে, উৎপাদনকে বাধা দিতে তারা বাধ্য হচ্ছে, ফর ল্যাক অফ কনজামশন, যেহেতু কনজামশন কম হচ্ছে তারা উৎপাদনকে বাধা দিতে বাধ্য হচ্ছে। হুইচ ইজ ইন্টেন্সিফাইং, যেটা আরও গভীরতর করছে, স্টাফ লে অফ, কর্মী ছাঁটাইকে, স্টাফ লে অফ মানে কর্মী ছাঁটাইকে আরও বেশি গভীরতর করছে। তারপরে দেখো, ইভেন ইন দ্য রেলম অফ অ্যানিম্যাল, এমনকি জীবজন্তুদের জগতেও, দে আর অলসো অ্যাফেক্টেড বাই দ্য নভেল ভাইরাস, তারাও কিন্তু প্রভাবিত হচ্ছে এই নতুন ভাইরাসটির দ্বারা। ঠিক আছে, চলো নেক্সট দেখে নিই। এটা ফার্স্ট প্যারা কিন্তু কমপ্লিট হলো। তো এবার সেকেন্ড প্যারাতে দেখো, এটার কিছু প্রতিরোধের উপায় দেখছি। হ্যাঁ, এটার প্রতিরোধের উপায়, এটাকে কি করে আমরা কমাতে পারি, বা কমাতে পারি বলতে কি এখানে কি যেহেতু আমরা সোসাইটিতে কি প্রভাব পড়ছে, অর্থাৎ এটাকে কমানোর জন্য কি কি উপায় খোঁজা হয়েছে, সেইগুলো নিয়ে এখানে আলোচনা করব। তো দেখো, টু কমব্যাট দিস, কমব্যাট মানে বাধা দিতে বা এটার সঙ্গে যুদ্ধ করতে, এটার সঙ্গে যুদ্ধ করতে সোসাইটি নিডস, সমাজের প্রয়োজন, এ মোর ডাইনামিক লোকালাইজড আনলক ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটি, আমাদের সোসাইটির কী প্রয়োজন? একটা আরও বেশি ডাইনামিক মানে সচল, আরও সচল লোকালাইজড আনলক ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটি। এই যে আনলক হয়ে গেছে, লকডাউন ছিল, এবার যেটা হচ্ছে সেটা আস্তে আস্তে আনলক, স্টেপ বাই স্টেপ আনলক হচ্ছে সমস্ত কিছু, এটাকে বলা হচ্ছে আনলক। এই আনলক হওয়ার যে ম্যানেজমেন্ট, আনলক করার ফলে যে সমস্যাগুলো আসছে, ভিড় ভাট্টা বা গ্যাদারিংস যেগুলো হচ্ছে, সেইগুলোকে ম্যানেজ করার জন্য লোকালভাবে, তো এটার একটা ক্যাপাবিলিটি, এটার জন্য ক্যাপাবেল, এরকম একটা ডাইনামিক প্রসেস কিন্তু সোসাইটির দরকার হচ্ছে, একদম সচল একটা প্রসেস কিন্তু সোসাইটির দরকার। অন দ্য ওয়ান হ্যান্ড, এখানে কিন্তু একটা স্ট্রাকচার লক্ষ্য করবে, অন দ্য ওয়ান হ্যান্ড, যেমন এক হাতে, আন্ডার এনএফএসএ, এনএফএসএ মানে ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট, ঠিক আছে। তো আন্ডার এনএফএসএ, এনএফএসএর আন্ডারে দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এটা সবটা কিন্তু হচ্ছে একদিকে, অন দ্য ওয়ান হ্যান্ড, এভাবে কিন্তু স্টার্ট করেছি, দেখো অন দ্য ওয়ান হ্যান্ড দিয়ে কমা আছে। তো দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ ডিক্লেয়ার্ড, আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কি ডিক্লেয়ার করেছে? ওয়ান নেশন ওয়ান কার্ড, ওয়ান নেশন ওয়ান কার্ড, এটাকে আর বাংলায় কী বলবো, দেখো একটাই দেশ এবং তার জন্য একটাই কার্ড, এটা কিন্তু একটা রেশন কার্ডের ব্যাপারে একটা যোজনা ডিক্লেয়ার করা হয়েছে। তো ওয়ান নেশন ওয়ান কার্ড টু অ্যাভেল সিটিজেন্স অফ ফুড গ্রেনস, যাতে সিটিজেনরা এই সুবিধাটা পায়
কিসের সুবিধে? ফুড গ্রেনসের সুবিধেটা পায় অ্যাক্রস দ্য কান্ট্রি, সারা দেশের মধ্যে। তাহলে এক হাতে অন দ্য ওয়ান হ্যান্ড কি দেখলাম, যে আন্ডার এনএফএসে আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট কি করেছে, ওয়ান নেশন ওয়ান কার্ড, এটা একটা যোজনা চালু করেছে যাতে ভারতের সমস্ত সিটিজেনরা ফুড গ্রেনস পায় সমস্ত দেশের মধ্যে। অন দ্য আদার হ্যান্ড, এবার দেখো নেক্সট, এই যেহেতু আমি এখানে অন ওয়ান হ্যান্ড দিয়ে স্টার্ট করেছিলাম, তো সেরকমই অন দ্য আদার হ্যান্ড, এখানে কিন্তু অন দ্য আদার আর হ্যান্ড দিইনি, অন দ্য আদার। অন দ্য আদার মানে কি, অন দ্য আদার হ্যান্ডই বোঝাচ্ছে অন্য হাতে, অন্য দিকে, যেহেতু আমি দুটো দিকই বোঝাতে চাইছি সেই জন্য এইভাবে স্ট্রাকচারটা নিয়েছি। পিপল অফ ইন্ডিয়া, দেশের জনগণ, আর এক্সপ্লোরিং অর্থাৎ উজাগর করছে, আরও এক্সপ্লোর করছে অফবিট প্রজেক্টস। এটার মানে হলো, যেমন ধরো অফবিট হলো কি, যে একটু অন্যরকম কিছু প্রজেক্ট নিতে চেষ্টা করছে। অফবিট প্রজেক্ট একটু অন্যরকম কিছু প্রজেক্ট নিতে চেষ্টা করছে, বুঝলে? অর্থাৎ অন্যরকম কিছু একটা অনুসন্ধান করছে। হ্যাঁ, তো এক্সপ্লোরিং অফবিট প্রজেক্টস টু বিকাম সেলফ রিলায়েন্ট বাই ইনভেন্টিং এসেন্সিয়াল ডিজিটাল গুডস, সরি এখানে একটা গুডস এস হবে, তো কি করছে, অন্যরকম সেলফ রিলায়েন্ট হওয়ার জন্য, আত্মনির্ভর হওয়ার জন্য। কি করে আত্মনির্ভর হবে? বাই ইনভেন্টিং এসেন্সিয়াল ডিজিটাল গুডস, অত্যাবশ্যকীয় যে ডিজিটাল গুডস, মানে ধরো মোবাইল বা এই ধরনের যে গ্যাজেটসগুলো, ইলেকট্রনিক গ্যাজেটসগুলো, সেগুলোর উদ্ভাবন করছে, সেগুলোকে ইনভেন্ট করছে। গুডস মানে জিনিসপত্র, এই ধরনের জিনিসগুলো উদ্ভাবন করছে ইটসেলফ, নিজেরাই। রাদার দ্যান ইম্পোর্ট না করে বরং তারা নিজেরাই এই ধরনের জিনিসগুলো উদ্ভাবন করতে অনুসন্ধান করছে, একটু অন্যরকমভাবে উদ্ভাবন করতে চেষ্টা করছে। ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ, উদাহরণস্বরূপ আদিত্য, ইন্ডিয়াস ফার্স্ট সোলার পাওয়ার ফেরি। আদিত্য ভারতের প্রথম সৌরশক্তি চালিত ফেরি ফ্রম কেরালা, কোথা থেকে এটা হয়েছে? কেরালা থেকে। হ্যাজ বিন ইনভেন্টেড, এটাকে উদ্ভাবন করা হয়েছে। অ্যাজ টু সেভ করার জন্য। এভরি সিঙ্গল পেনি অন ফসিল ফুয়েল ইম্পোর্টেশন, প্রত্যেকটা আনাকে সেভ করার জন্য যেটা কিনা ফসিল ফুয়েল ইম্পোর্ট করতে ব্যয় হতো, বুঝলে? তো কি বলছে এখানে, ভারতের প্রথম সোলার পাওয়ার ফেরি কেরালা থেকে যেটা এসেছে আদিত্য, এটাকে উদ্ভাবন করা হয়েছে এভরি সিঙ্গেল পেনি, প্রত্যেকটা এক একটা আনাকে সেভ করার জন্য, যেটা কিনা ফসিল ফুয়েল ইম্পোর্টেশনে খরচ হয়ে যেত। হ্যাঁ, হলো? তো দেখো নেক্সট স্লাইডে চলে যাই। মোর ওভার মানে তদুপরি, এটা ছাড়া আর কি হচ্ছে, ইন্ডিয়ান ইঞ্জিনিয়ার্স, ভারতীয় ইঞ্জিনিয়াররা হ্যাভ বিল্ড এ লো কস্ট ভেন্টিলেটর, ভারতীয় ইঞ্জিনিয়াররা তৈরি করেছে একটা কম দামের ভেন্টিলেটর, এটা একটা মেশিন, ভেন্টিলেটর মেশিন, যেটা ইম্পোর্ট করা হতো আগে। এ গেম চেঞ্জার ফর কোভিড-19, সেটা কিনা একটা বাজি পাল্টে দেবে, বাজি মাত করে দেবে, একটা গেম চেঞ্জার, অর্থাৎ পাশা পাল্টে দেবে ফর কোভিড-19 পাশা পাল্টে দেবে, সেরকম একটা ভেন্টিলেটর ইন্ডিয়ান ইঞ্জিনিয়াররা লো কস্ট এরকম একটা তৈরি করেছে। বিসাইড অল অফ দিস, এ সমস্ত কিছু ছাড়াও কটেজ ইন্ডাস্ট্রি অ্যান্ড এগ্রিকালচার, অর্থাৎ কুটির শিল্প, কটেজ ইন্ডাস্ট্রি কুটির শিল্প এবং এগ্রিকালচার চাষবাস, হ্যাভ বিকাম পরিণত হয়েছে দ্য স্ট্রংগেস্ট সোর্সেস অফ আর্নিংস ফর দ্য মাইগ্রেন্ট ওয়ার্কার্স, স্ট্রংগেস্ট সোর্স, তাদের মাইগ্রেন্ট ওয়ার্কাররা যে কাজ পাচ্ছে না তারা এর জন্য কি করছে এখন সমাজে, তো এরা নিজেদের মতো করে কটেজ ইন্ডাস্ট্রি মানে কুটির শিল্প এবং এগ্রিকালচারকে গ্রহণ করছে, যেটা কিনা তাদের জন্য স্ট্রংগেস্ট সোর্স অফ আর্নিং হচ্ছে, বুঝলে? নেক্সট দেখো, হেটারোডক্সলি হোয়াইল ওয়ার্কিং ফ্রম হোম। হেটারোডক্সলি এটার মিনিং হচ্ছে যে এটাও হলো ঠিক যে প্রচলিত মতবাদ, তার থেকে একটু অন্যভাবে চিন্তা করতে গেলে যেটা হয়, ঠিক যেমন আমরা পেয়েছিলাম অফবিট ওয়ার্ডটা, তো সেই রকমই হেটারোডক্সলির এই ধরনেরই একটা মিনিং আছে।
হেটেরোডক্সলি অর্থাৎ একটু ডিফারেন্ট ওয়েতে যে আমরা যদি চিন্তা করি, যেমন ওয়ার্ক ফ্রম হোম হচ্ছে মানে কি আমরা বাড়ি থেকে বসে কাজ করছি, বাড়ি থেকে বসে কাজ করা ছাড়াও একটু অন্যরকমভাবে চিন্তা করলে এটা কি দেখা যাচ্ছে, হোয়াইল ওয়ার্কিং ফ্রম হোম, যখন ওয়ার্কিং ফ্রম হোমটা হচ্ছে বাই দ্য অ্যাসিস্ট্যান্স অফ টেকনোলজি, টেকনোলজির সাহায্যে যখন এই ওয়ার্ক ফ্রম হোমটা কন্টিনিউ হচ্ছে, এমপ্লয়িজ হ্যাভ ফাউন্ড, এমপ্লয়িরা কর্মচারীরা একটা রাস্তা দেখতে পাচ্ছে, ওয়ে আউট, একটা রাস্তা দেখতে পাচ্ছে টু হন দেয়ার স্কিলস, তাদের দক্ষতাটাকে আরও শান দিতে, হন করা মানে কি শান দিতে, যেমন কোনো একটা অবজেক্টকে শার্প করতে গেলে সেটাকে ঘষতে হয়, শান দিতে হয়, তো তারা তাদের দক্ষতাগুলোকে শান দেওয়ার একটা রাস্তা খুঁজে পাচ্ছে, টু বিল্ড এ ডিজিটালাইজড ইন্ডিয়া ইন নিয়ার ফিউচার, যাতে একটা ডিজিটালাইজড ইন্ডিয়া হয় আগামী ভবিষ্যতে। বুঝলে তো কি হচ্ছে, যখন এই ওয়ার্ক ফ্রম হোম ব্যাপারটা হচ্ছে তখন তো এটা পুরোপুরি টেকনোলজির সাহায্যে হচ্ছে, তো টেকনোলজি যারা ইউজগুলো সেইভাবে জানতো না তারা এই ইউজগুলো আরও বেশি জেনে যাচ্ছে, তাহলে ভারত বা ভারতের সমাজ কি হচ্ছে, ডিজিটালাইজেশনের দিকে এক পা করে এগোচ্ছে, যাতে নিয়ার ফিউচারে ইন্ডিয়া ডিজিটালাইজড হয়। তো সেই দিকে কর্মচারীরা কিন্তু নিজেদের দক্ষতাগুলোকে শান দিয়ে বাড়াচ্ছে। বুঝতে পারলে? তো এবার দেখো আমরা এখানে এই লেখাটা এখানেই শেষ হচ্ছে। তো নেক্সট আমরা দেখব যে কোন কোন ওয়ার্ডস ছিল। তোমরা হয়তো অনেকেই মনে করছো ভিডিও এখানে শেষ হয়ে গেল, তো ভিডিও শেষ হয়ে গেল আর কিছু, এটা মিনিং হয়ে গেল আর কিছু জানার দরকার নেই। তাছাড়াও কিন্তু যে ওয়ার্ডগুলো ইউজ করেছি সেই ওয়ার্ডগুলো সম্পর্কে খুব ভালো করে জেনে নিলে নেক্সট যখন তোমরা এই টাইপের কোনো রকম রাইটিংস লিখতে যাবে সেই ওয়ার্ডগুলো ইউজ করতে পারবে নিজেদের মধ্যে। ঠিক আছে, তো চলো দেখে নিই কী কী ওয়ার্ডস আমরা সেইভাবে চেঞ্জ করতে পারি বা সেন্টেন্সের কনস্ট্রাকশনগুলো কখন কিভাবে হয়েছে। তো প্রথমে দেখো এখানে যে ফার্স্ট প্যারাটা ছিল সেই ফার্স্ট প্যারাতে কিন্তু আমি দিয়েছি যে কি কি প্রবলেমস হচ্ছে, সেই প্রবলেমসগুলো সম্পর্কে বিভিন্ন তরফে, সমাজের বিভিন্ন তরফে, সমাজ বলতে শুধুমাত্র কিন্তু আমাদের হিউম্যান সোসাইটি নয়, অ্যানিম্যালসদের যে এরিয়া সেখানটা পর্যন্ত আমি কভার করেছি। কি কি হচ্ছে, ছোট মাইগ্রেন্ট ওয়ার্কার থেকে শুরু করে বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টরা কিভাবে প্রবলেম ফেস করছে সেই সমস্তটুকু এখানে দিয়েছি। তো নেক্সট যে প্যারাগ্রাফ সেখানে দিয়েছি এই প্রবলেমগুলোর সঙ্গে যদি যুদ্ধ করতে হয় তাহলে কি প্রয়োজন আছে, আর সেই প্রয়োজন মেটানোর জন্য সরকারি তরফে কি কি সুবিধা দেওয়া হচ্ছে এবং বাকি ইন্ডিয়ার যে আম জনতা তারা কি করছে, তারা আর কি কি এভাবে সমাজে নিয়ে আসছে যাতে এগোনো যায় সেটা বিভিন্ন দিক থেকে। তো এগুলো কিন্তু পরে দিয়েছি, সেরকমই দেখো এখানে দেওয়া আছে কি কি হচ্ছে বা কি কি তারপরে দিয়েছি সুবিধা কি কি হচ্ছে, এর ফলে সমস্তটুকুর ফলে কি শেষ মুহূর্ত পর্যন্ত কি সুবিধাটা আমরা পাচ্ছি। তো যা দেখো প্রথম স্লাইডে যেটা আছে রিফ্লেক্টরি রেমন্যান্ট, প্রতিচ্ছবি রিফ্লেক্টরি, এটা তো সবাই জানে, রিফ্লেক্স আমরা পড়েছি, রিফ্লেকশন আমরা পড়েছি। তো রেমন্যান্ট মানে হচ্ছে যেমন রিমেন্স, রিমেনিংস, বাকি অংশটুকু। ফার্স্ট সেন্টেন্সটা যদি তোমাদের মনে হয় যে খুব বেশি প্রবলেম হচ্ছে তাহলে এটাকে তোমরা ভেঙে দুটো সেন্টেন্সও করতে পারো। যেমন এখানে ক্যালামিটির পরে যদি আমি একটা ফুল স্টপ দিয়ে দিই তারপরে কি হবে আমাদের ফ্রম থেকে বাকিটা একটা নতুন সেন্টেন্স তোমরা কনস্ট্রাক্ট করতে পারো যদি বেশি লম্বা হয়ে যাচ্ছে মনে হয়। তো দেখো রেমন্যান্ট মানে আমরা কি দিতে পারি, রিমেন্স অথবা লেফট ওভার, যেটা বাকি আছে এটা দিতে পারি। তারপরে দেখো আনকনস্ট্রেন মানে শিকল থেকে মুক্ত করা, এই ওয়ার্ডটা কিন্তু মেনলি ইউজ হয় সোসাইটির জন্য। সোসাইটি যখন কোনো একটা বন্ধনে আবদ্ধ আছে তারপর সেখান থেকে মুক্ত হচ্ছে তখন কিন্তু এই ওয়ার্ডটা ইউজ হয়। আনকনস্ট্রেন ওয়ার্ডটা সোসাইটির জন্য ইউজ হয়, এটার মানে হলো ধরো ফ্রি বা নট কনফাইন্ড, বন্ধনের মধ্যে নেই, নট কনফাইন্ড বা আনবাউন্ড দিতে পারো, আনবাউন্ড দেমসেলভস এরকম হলো। নেভার ফ্রি দেমসেলভস, নেভার আনবাউন্ড দেমসেলভস, নেভার এখানে দিয়ে দিয়েছি, সুতরাং আমাদের একটা নেগেটিভ ওয়ার্ড দিতে হবে, তবে নেগেটিভ নেগেটিভ পজিটিভ হবে। তো নেক্সট দেখো এনট্যাঙ্গেলমেন্ট, এনট্যাঙ্গেলড মানে শিকল বা জড়িয়ে পড়া, চেন্স, চেন্স দেওয়া যেতে পারে, চেন্স ইজিলি দিতে পারো, আমরা সবাই জানি চেন্স। তো এনট্যাঙ্গেল বলতে শিকল মানে চেন্স দিতে পারি। অফ দিস ক্যালামিটি, এই বিপর্যয়ের থেকে, বিপর্যয় মানে এটাকে বলা যায় যে একটা সাধারণ যে একটা যে বিশাল লস হচ্ছে সেই যে ক্যালামিটিটা, জিওপার্ডি
এটা একটা নতুন ওয়ার্ড, জিওপার্ডি। জিওপার্ডি স্পেলিং দেখে নাও, JEOPARDY, জিওপার্ডি। ঠিক আছে, এটা দিতে পারা যায় ক্যালামিটির জায়গায়। আচ্ছা, এবার দেখো ফ্রম মেনি ভিস্টাস, বিভিন্ন দৃষ্টি থেকে বা বিভিন্ন দৃশ্য থেকে। ভিস্টাস মানে হচ্ছে ভিস্টা, তোমরা জানো। তো ভিস্টা মানে হলো, ভিস্টা তার প্লুরাল হলো ভিস্টাস। ভিস্টার মানে হলো অকিউলার বা ফ্রম মেনি ভিউ। অকিউলার মানেও কিন্তু ভিউ, বিভিন্ন দৃষ্টি থেকে। অ্যাপিয়ার অ্যাজ বুন অর বেন। এই যে বুন অর বেন, এটার কিন্তু সবাই মানে জানো যে বুন মানে আশীর্বাদ এবং বেন মানে অভিশাপ। তো এখানে বুন অর বেন এটাকে বলা হয় অ্যালিটারেশন। অ্যালিটারেশন মানে হলো, ধরো এখানে যে দুটো ওয়ার্ড আমি লিখেছি, বুন অ্যান্ড বেন, এই দুটো ওয়ার্ডেরই ফার্স্ট সাউন্ডগুলো দেখো সিমিলার, বি সাউন্ডটা প্রথমে পাচ্ছি। তো এই ধরনের যখন ফার্স্ট সাউন্ডগুলো সিমিলার, এইভাবে যখন কোনো ওয়ার্ডস আমরা পাশাপাশি কয়েকটা, দুটো বা তার বেশি ওয়ার্ডস যখন আমরা এইভাবে পাশাপাশি লিখি, তখন সেটাকে বলা হয় অ্যালিটারেশন। বুঝলে অ্যালিটারেশন ব্যাপারটা? অ্যালিটারেশন এই জিনিসগুলো যত আমরা দিতে পারবো, তত কিন্তু আমাদের লেখাটা খুব ভালো হবে, খুব ভালো মাত্রা দেবে। এটার অ্যালিটারেশন মানে হচ্ছে ধরো রিপিটেশন অফ কনস্ট্যান্ট সাউন্ড, যে কনস্ট্যান্ট যে সাউন্ডগুলো বি এখানে যে সাউন্ডটা যেরকম কনস্ট্যান্ট পাচ্ছি, যে মানে ওয়ার্ডের কিন্তু স্টার্টিংয়ে হতে হবে। এই যে অ্যালিটারেশনটাতে কী হয়, ওয়ার্ডের স্টার্টিংয়ে কিন্তু আমাদের সিমিলার সাউন্ডটা থাকতে হয়, অথবা দুটো অথবা তিনটে ওয়ার্ড এইভাবে আমরা পরপর যেরকম লেখা আছে এটাকে দেওয়াটাকে কিন্তু অ্যালিটারেশন বলে। তো এইভাবে অ্যালিটারেশন দিয়ে কিন্তু এখানে আরেকটা জিনিস দেখো, এখানে যে অ্যালিটারেশনটা আমি দিয়েছি তার মধ্যে কিন্তু দুটো অপোজিট ওয়ার্ড, বুন অ্যান্ড বেন, আশীর্বাদ এবং অভিশাপ। এটা হলো আমাদের অ্যালিটারেশন, এটার প্রয়োগটা তোমরা করতে পারো। তারপর দেখো ইনএভিটেবল। ইনএভিটেবল মানে অনিবার্য, যেটা একদম ঘটবেই, এটা শিওর যেটা ঘটবে। তো সেটা কি হয়, আনঅ্যাভয়েডেবল, ইররেজিস্টেবল, রেজিস্ট করা যায় না, বাধা দেওয়া যায় না। নেক্সট দেখো ভালনারেবল বা স্টারভেশন, এগুলো আমি আগেই বলে দিয়েছি তোমাদের। ভালনারেবল মানে আক্রমণযোগ্য, তারা আক্রমণযোগ্য হয়ে উঠেছে। তো তারপর দেখো টু কিপ দ্য উলফ ফ্রম দ্য ডোর, এই ইডিয়ামটা আমার মনে হয় তুমি অনেকবার পড়েছো তোমরা। টু কিপ দ্য উলফ ফ্রম দ্য ডোর মানে কি, টু অ্যাভয়েড স্টারভেশন, টু অ্যাভয়েড স্টারভেশন বা টু কিপ ওয়ানসেলফ অ্যাওয়ে ফ্রম স্টারভেশন, নিজেকে স্টারভেশন থেকে দূরে রাখা। তো এটার জন্য আরও বেশ কিছু আমরা ইউজ করতে পারি, বেশ কিছু আরও ইডিয়ামস আছে এটার জন্য, সেটা তোমাদের যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারি। আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। যেমন ধরো আমরা লিখতে পারি টু কিপ বডি অ্যান্ড সোল টুগেদার, এটা লেখা যেতে পারে। অথবা লেখা যেতে পারে, যেমন ছিল আমার এটা আসছে যে টু মেক বোথ এন্ডস মিট, এটাও লেখা যেতে পারে। তারপর দেখো ডিসগাইজ এমপ্লয়মেন্ট। ডিসগাইজ এমপ্লয়মেন্ট এই ব্যাপারটা একটু জেনে নাও, এটা ইকোনমিক্সের একটা ম্যাটার, যে এটাকে বলা হয় আন্ডার এমপ্লয়মেন্ট। যে যোগ্যতা আমি অর্জন করেছি পড়াশোনা করে, যে যোগ্যতাটা অর্জন করেছি, কিন্তু সেই সমান যোগ্যতার আমি কাজ পাচ্ছি না। আমি পড়েছি ডাক্তারি, কিন্তু আমি সেই ডাক্তারির কাজটা পাচ্ছি না। MBBS করে তারপরে আমি কি করছি, একটা ক্লার্কের জব করছি। তো সেইটাকে বলা হয় ডিসগাইজ এমপ্লয়মেন্ট। এমপ্লয়মেন্ট হচ্ছে কিন্তু ডিসগাইজ এমপ্লয়মেন্ট। এখানে কেন ডিসগাইজ এমপ্লয়মেন্টটা ইউজ করেছি, বা এটাকে আন্ডার এমপ্লয়মেন্টও বলা যায়, কেন ইউজ করেছি, কেননা যেহেতু এই ওয়ার্কাররা যারা মাইগ্রেন্ট ওয়ার্কার বা বেশিরভাগ যারা আনঅর্গানাইজড সেক্টরের ওয়ার্কাররা, তারা যখন জবলেস হয়ে যাচ্ছে, তখন তারা তার যোগ্যতার থেকে কম যোগ্যতার একটা কোনো কাজে নিযুক্ত হতে বাধ্য হচ্ছে। তো এই জন্যই বলা হচ্ছে যে দে আর ইনভলভিং ইন ডিসগাইজ এমপ্লয়মেন্ট। বুঝতে পারলে? অ্যামিড দিস, অ্যামিড মানে কি মধ্যে, বা অ্যামংস্ট মধ্যে, বুঝলে? টার্বুলেন্স, টার্বুলেন্স মানে এক কথায় বলা যায় টালমাটাল বা অ্যাজিটেশন, অ্যাজিটেশন দিতে পারো। বা আরেকটা হচ্ছে শেক্সপিয়ারের একটা কবিতা ছিল দ্য টেম্পেস্ট, এটা কিন্তু ছিল। তো টেম্পেস্ট মানে কি ঝড়, তাহলে সেখানটা কি এই যে টালমাটাল মানে কি ঝড়ও একটা, ঝড়ের মতো একটা পরিস্থিতি। তাহলে ঝড়ের মতো পরিস্থিতি এটাকে কি করে বলতে পারি আমরা, টেম্পেস্টাসনেস। টেম্পেস্টাসনেস স্পেলিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অবশ্যই এটা তোমরা সার্চ করে দেখে নেবে টেম্পেস্টাসনেস স্পেলিংটা। তো এটা আমরা এখানে ইউজ করতে পারি টার্বুলেন্সের জায়গায়, টালমাটালের জায়গায় টেম্পেস্টাসনেস হলো। তো তারপর দেখো টু ফেন্স, ফেন্স মানে বাধা দেওয়া। ফেন্স মানে কি বেড়া, ফেন্স মানে বেড়া। তো বেড়াটা কেন দেয়, বেড়াটা দেয় এই কারণেই যাতে বাধাটা পড়ে, ফেন্স করা বা আটকানোর জন্য। তো এটার জন্য আর কি ওয়ার্ডস আছে চলো দেখে নিই। লিখতে পারি আমরা রেস্ট্রিক্ট অথবা লিমিট।
রেস্ট্রিক্ট করতে, টু রেস্ট্রিক্ট এটা দেওয়া যেতে পারে। তারপর দেখো রেলম, REALM, রেলম, রেলম মানে হচ্ছে রাজ্য, REALM রেল মানে কি রাজ্য। কাদের রাজ্যের কথা বলা হচ্ছে এখানে? অ্যানিম্যালসদের রাজ্যের কথা বলা হচ্ছে। এটাকে আমরা লিখতে পারি অ্যানিম্যালসদের জগতে বা এলাকাতে, এরকম অ্যানিম্যালসদের জগতে। তাহলে অ্যানিম্যালসের টেরিটরি লিখতে পারি, টেরিটরি মানে ইভেন ইন দ্য টেরিটরি অফ অ্যানিম্যাল, এটা কিন্তু দেওয়া যায়। তো চলো নেক্সট দেখে নিই। এখানে দেখো যে স্ট্রাকচারটা আমি দেখাতে চাইছি তোমাদের, অন দ্য ওয়ান হ্যান্ড, এক হাতে, আমি দুটো দিক থেকে কথাটা বলছি। প্রথমে সেন্টেন্সটা দেখো একবার, আমি এখানে রিপিট করছি। টু কমব্যাট দিস, এটাকে বাধা দেওয়ার জন্য, সোসাইটি নিডস এ মোর ডাইনামিক লোকালাইজড, অর্থাৎ লোকালের মধ্যে আনলকটাকে ম্যানেজ করার ক্যাপাবিলিটি, এরকম ডাইনামিক কিছু প্রয়োজন আছে সোসাইটির, এটা বুঝলে। এবার দেখো এটা ছাড়াও, এটা সোসাইটিতে আজকাল যেরকম হচ্ছে সেটা ছাড়াও আর কি হচ্ছে, অন দ্য ওয়ান হ্যান্ড। এখানে ফার্স্টের স্ট্রাকচারটাতে আমি দিয়েছি অন দ্য ওয়ান হ্যান্ড দিয়ে যে আমাদের গভর্নমেন্ট কি করছে, অন দ্য ওয়ান হ্যান্ড দিয়ে আমি দিয়েছি গভর্নমেন্ট আমাদের কি কি করছে। আর তারপরে দেখো অন দ্য আদার দিয়ে আমি দিয়েছি পিপল অফ ইন্ডিয়া কি করছে, কিভাবে আমরা সব দিক থেকে আমাদের সমাজটাকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তো তাছাড়া দেখো এটা বুঝতে পারলে স্ট্রাকচারটা এইভাবে করবে, অন ওয়ান হ্যান্ড অ্যান্ড অন দ্য আদার। অন দ্য আদারের পর কিন্তু আর হ্যান্ড দেওয়ার দরকার নেই, হলো। আচ্ছা, অ্যাভেল অফ মানে নিজেকে সুবিধাটা দেওয়া, অ্যাভেল, তারপরে অফের প্রিপোজিশনটা হয় অ্যাভেল অফ, হয় অ্যাভেল সিটিজেন্স অফ, সিটিজেন্সরা যাতে এই সুবিধাটা পেতে পারে, এটা হলো। এবার দেখো এক্সপ্লোরিং অফবিট প্রজেক্টস, এক্সপ্লোর করছে মানে কি এক্সপেরিমেন্ট করছে বা অনুসন্ধান করছে বা রিসার্চ করছে। অফবিট মানে অন্যরকম, একটু অন্যরকম, মানে সাধারণভাবে যে চিরাচরিত যেটা চলছে সেটা নয়, তার থেকে অন্যরকম। এটাকে দেওয়া যায় আনরিদমিক্যাল, রিদম একটা রিদমে চলছে, একটা সুরে চলছে, সেই রিদমটা পাল্টে যাওয়া, তখন কি হচ্ছে আনরিদমিক্যাল। এটা কিন্তু খুব ভালো একটা ওয়ার্ড। নেক্সট দেখো এবার যেটা বলতে চলেছি, আদিত্য ইন্ডিয়াস ফার্স্ট সোলার পাওয়ার ফেরি ফ্রম কেরালা, এই যে টপিকটা, এটা কিন্তু দ্য হিন্দু থেকে নেওয়া হয়েছে। দ্য হিন্দুতে এই আদিত্যর ব্যাপারটা কিন্তু, সোলার পাওয়ার ফেরিটার ব্যাপারে কিন্তু খুব ডিটেলে দেওয়া আছে। তোমরা, আমি এর সঙ্গে একটা পিডিএফের লিঙ্ক দিয়ে দিচ্ছি, এটা ভিডিওর নিচে পেয়ে যাবে। তো সেখান থেকে ওই আর্টিকেলটা পড়ে নিও, ওটা পড়ে নিয়ে তোমরা দেখতে পাবে কিভাবে ওই আর্টিকেল থেকে সমস্তটা নিয়ে শুধুমাত্র নির্যাসটুকু আমি এখানে অ্যাড করেছি। কেন এটা দিয়েছি, যে এই যে সোলার পাওয়ার ফেরিটা তৈরি হয়েছে এর জন্য প্রচুর কিন্তু সেভিংস হচ্ছে, প্রচুর সেভিংস হচ্ছে, ফুয়েল ইম্পোর্টেশনে প্রচুর সেভিংস হচ্ছে, এই বিষয়টা দেওয়ার জন্য আমি দিয়েছি। দেখো কিন্তু এটা আমি একটাই সেন্টেন্সের মধ্যে দিয়ে দিয়েছি। এখানে দেখো আদিত্য এখান থেকে শুরু করে একটাই সেন্টেন্সের মধ্যে পুরোটা দিয়ে দিয়েছি। তো এখান থেকে তুমি একটা প্রেসিজের আইডিয়াটাও পেয়ে যাবে যে দেখো কিভাবে আমি ওই আর্টিকেলটাকে পড়ে ওখান থেকে একদম শর্ট করে এখানে দিয়ে দিয়েছি। তো ওটা তোমরা পড়ে নিও একটু ওখান থেকে, তাহলে তোমাদের সুবিধা হবে। নেক্সট চলে যায়, দেখো এখানে যে একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড আছে হেটেরোডক্সলি, হেটেরোডক্সলি এই ওয়ার্ডটা কিন্তু একটু জানার দরকার আছে। তো দেখো, তো হেটেরোডক্সলিটা কি, আমাদের যে সাধারণ বিলিফগুলো কাজ করে যে এটা এরকম এটা এরকম, তার থেকে অন্যরকম, সেটার সঙ্গে একটু অন্যভাবে মিশতে গেলে দেখা যায়, সেটাকে একটু পাল্টে নিলে কি দেখা যায়। কেন এটা দিয়েছি আমি এখানে, এটা এই জন্য দিয়েছি যে ওয়ার্ক ফ্রম হোম হচ্ছে, এটা আমরা সবাই জানছি, বাড়ি থেকে বসে কাজ করা যাচ্ছে, এটা হচ্ছে, কিন্তু তার সাথে সাথে আমরা টেকনোলজির হাত ধরে কিভাবে এগিয়ে চলেছি, কিভাবে একটা ডিজিটালাইজেশন বা একটা স্মার্ট সিটি যে কনসেপ্টটা, সেই তার দিকে আস্তে আস্তে এক পা করে এগিয়ে চলেছি, সেটা দেখানো হচ্ছে। তো আর দেখো কি আছে, হর্ন, হর্ন দেয়ার স্কিলস মানে শান দেওয়া, হর্ন মানেই হলো শান দেওয়া। শান দেওয়া হচ্ছে কি এনহ্যান্সিং ইয়োর স্কিল অথবা টেকনিক, স্কিলটাকে অথবা টেকনিকটাকে আমাদের এনহ্যান্স করা, যেটা কিন্তু আমরা অলরেডি অ্যাচিভ করেছি, অলরেডি নিজেদের মধ্যে ডেভেলপ করেছি ফর এ লং পিরিয়ড অফ টাইম। হ্যাঁ, অলরেডি আমাদের মধ্যে সেই স্কিলটা আছে, কিন্তু সেটাকে আবার শান দেওয়া যাতে সেটা এক্স্যাক্টলি পারফেক্ট হয় আমার পারপাসটাকে ফুলফিল করার জন্য, এইটা হলো হর্ন। তো বুঝলে, এইভাবে এই ভিডিওটাতে যা কিছু ওয়ার্ডস আছে সেগুলো খুব ইম্পর্ট্যান্ট ছিল, এগুলো তোমরা দেখে নাও ভালো করে, এবং আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। অ্যান্ড সো থ্যাংক ইউ। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে অন্য একটা রাইটিং নিয়ে, অন্য একটা রিপোর্ট কিছু নিয়ে, যেটা একদম বার্নিং রিপোর্ট একটা কিছু নিয়ে, সেরকম দেখা হচ্ছে। থ্যাংক ইউ, টেক কেয়ার অ্যান্ড বাই।